এইখানে যে করদাতা সেই করদাতার বিজনেসের ক্যাটেগরি অনুযায়ী সিলেকশনটা করতে হবে। এই অ্যাসেট সিলেক্ট করে বিজনেস ক্যাপিটাল সিলেক্ট করব। তারপরে আবার ২ নম্বর অপশনটা সিলেক্ট করব। করে আমরা এইখানে বিজনেস অ্যাসেটস এর পরিমাণটা উল্লেখ করে দেব। এই পারপাস অফ পেমেন্ট এর অপশনে ক্লিক করে আমরা এইখানে ট্রেড লাইসেন্সটা সিলেক্ট করে দিব। যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারা আয়কর রিটার্ন কিভাবে দাখিল করবেন সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে আমি বলে নিতে চাই যে কোনোভাবেই ভুল বা অসম্পূর্ণ রিটার্ন জমা দেওয়া যাবে না। আপনি যদি ভুল বা অসম্পূর্ণ রিটার্ন জমা দেন সেই ক্ষেত্রে আপনার ফাইল অডিটে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই আপনি রিটার্ন করার আগে অবশ্যই পরিপূর্ণ আত্মবিশ্বাস থাকতে হবে যে রিটার্নের প্রত্যেকটা বিষয়ে আপনি সঠিকভাবে করতে পারছেন। আর একজন ব্যক্তির বিজনেস হিস্টোরি বা আয়-ব্যয়ের হিসাব ভিন্ন হয়ে থাকে। তাই আমি এই রিটার্নে যেভাবে দেখাবো হুবহু সেইভাবে আপনার ক্ষেত্রে পরিপালনীয় নাও হইতে পারে। আমি চেষ্টা করতেছি আপনাদের একটা ধারণা দিতে যে যারা ব্যবসায়ী আছেন তারা তাদের রিটার্নটা কিভাবে দাখিল করবেন। তো শুরুতেই আপনাকে এই রিটার্ন সিস্টেমে লগইন করতে হবে। লগইন করার পরে আমার স্ক্রিনে যেমন দেখতেছেন এরকম একটি ইন্টারফেস আপনাদেরও আসবে। তো এইখান থেকে যারা ব্যবসায়ী আছেন তাদের রিটার্নের ক্ষেত্রে রিটার্ন শুরু করার আগে আরেকটা কাজ করে নিতে হবে যেটা অন্যদের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন নাও হইতে পারে। সেইটা হচ্ছে আপনি আপনার রিটার্ন সিস্টেমের প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার জন্য আপনারা এই রিটার্ন সিস্টেমের একদম ডান সাইডে করদাতার যে নাম আছে, নামের পাশে যে ছবি আছে সেই ছবিতে ক্লিক করবেন। ক্লিক করলে প্রোফাইল নামে একটা অপশন আসবে। এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে সেই করদাতার তার সকল ধরনের তথ্য এই ইন্টারফেসে দেখা যাবে। এইখানে দেখবেন যে তার প্রতিষ্ঠানের নাম তার অ্যাড্রেসের এইখানে আছে কিনা। যদি প্রতিষ্ঠানের নাম অ্যাড্রেসের এখানে থাকে তাহলে তো ভালো, না যদি না থাকে তাহলে আপনারা এই পেন টুলে ক্লিক করে এইখানে যে অ্যাড্রেসটা আছে তার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা লিখে দিবেন। লিখে তারপরে পেজেরই একদম নিচে সেভ চেঞ্জে ক্লিক করে ব্যবসায়িক যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা চেঞ্জ করে দিবেন। যেহেতু আমার এই রিটার্নের ক্ষেত্রে এই করদাতার ব্যবসায়ের যে নাম এবং ঠিকানা তার প্রোফাইলে আপডেট করা আছে সেহেতু আমি এখানে কোনো পরিবর্তন করতেছি না। তবে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা পরিবর্তন করে নিবেন। কারণ আপনারা এই প্রোফাইলে যেই ব্যবসা প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেস দিবেন আপনার ট্যাক্স সার্টিফিকেটে কিন্তু সেই ব্যবসা প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেস আসবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা ব্যবসা করেন তাদের ব্যাংক লোন বা বিভিন্ন পারপাজে তাদের ট্যাক্স সার্টিফিকেটে তাদের প্রতিষ্ঠানের নামটা থাকা জরুরি হয়ে পড়ে। সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই বিষয়টা আগে থেকে আপডেট করতে হবে। তা না হলে কিন্তু আপনাদের ট্যাক্স সার্টিফিকেটে আপনার ব্যবসায়ের নামটা আপডেট হবে না। তো যাই হোক আমি আবার রিটার্ন সিস্টেমের ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। তো ড্যাশবোর্ডে আসার পরে ১ম এ এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে অ্যাসেসমেন্ট ইনপুটসে কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। শুধু হেডস অফ ইনকামে আমার এই করদাতার শুধুমাত্র ব্যবসায়িক ইনকাম আছে, আর কোনো ইনকাম নাই। সেজন্য আমি শুধু ইনকাম ফ্রম বিজনেসটা সিলেক্ট করে দিলাম। আর অন্যান্য যে তথ্যগুলো আছে সেগুলো কোনো পরিবর্তন হবে না। আমি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরের ধাপে চলে যাব। পরের ধাপে আসার পরে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম এইখানে ওই করদাতার ব্যবসায়ের যে লোকেশন সেই লোকেশন অনুযায়ী আপনি এইখানে লোকেশন সিলেক্ট করে দিবেন। আমার এই করদাতার ক্ষেত্রে যেই লোকেশনটি প্রযোজ্য সেইটি আমি সিলেক্ট করে দিয়েছি। আর এই করদাতার কোনো ট্যাক্স রিবেটের প্রয়োজন হচ্ছে না। এইজন্য আমি এখানে নো সিলেক্ট করা আছে। আর আইটি 10B র যে বিষয়গুলো আছে সেই কোনো বিষয় ওনার জন্য পরিপালনীয় নয়। সেহেতু সবগুলোই নো থাকবে। তবে আইটি 10B আমি এখানে সাবমিট করতে চাচ্ছি। সেইজন্য নিচে যে অপশনটা আছে আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট আমি ইয়েস সিলেক্ট করে দিয়েছি। তারপরে কন্টিনিউ করে আমি পরের ধাপে চলে যাব। পরের ধাপে আসার পরে ইনকাম ফ্রম বিজনেস ফর্মটা আসবে। এই ইনকাম ফ্রম বিজনেস ফর্ম থেকে বিজনেস ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। আমি এই বিজনেস ক্যাটেগরির এই সিলেক্টে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাবো। এইখানে যে করদাতা সেই করদাতার বিজনেসের ক্যাটেগরি অনুযায়ী সিলেকশনটা করতে হবে। যদি রেগুলার বিজনেস হয় সেই ক্ষেত্রে রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম যেই অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করে নিবেন। এছাড়া যদি এমন হয় যে ওই করদাতার যে ব্যবসাটা সেই ব্যবসার মিনিমাম ট্যাক্সের আওতায় পড়ে সেই ক্ষেত্রে বিজনেস সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স এইটা সিলেক্ট করে দিতে পারেন। এবং এই বিজনেসের আন্ডারে কোন, কোন ব্যবসা পরিপালনীয় সেই লিস্ট কিন্তু এইখানে দেয়া আছে। তালিকাটা দেখে নিতে পারেন। তো আমি যে করদাতার রিটার্নটি করব সেই করদাতার ক্ষেত্রে রেগুলার বিজনেসটাই প্রযোজ্য। সেইজন্য আমি রেগুলার বিজনেসটা সিলেক্ট করে দিলাম।
এরপরে বিজনেস টাইপ, দেখুন বিজনেস টাইপে কি লিখতে হবে? ফর এক্সাম্পল ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস অর আদার্স। আমি যে করদাতার রিটার্নটি করব, উনার বিজনেস হচ্ছে ক্লোদিং বিজনেস। সেইজন্য আমি এইখানে ক্লোদিং শপটা লিখে দিতে পারি। বা আপনার যদি মুদিখানার দোকান হয় আপনার স্টেশনারি দিবেন, বা কম্পিউটারের দোকান হলে কম্পিউটার শপ, বা আপনার বিজনেসের ধরন অনুযায়ী আপনি এইখানে বিজনেসের ধরনটা উল্লেখ করে দিবেন। আর সবচেয়ে ভালো হয় আপনার যে ট্রেড লাইসেন্স আছে সেই ট্রেড লাইসেন্সে আপনার বিজনেসের ধরন উল্লেখ করা আছে। আপনি ট্রেড লাইসেন্স থেকেও দরকার হলে এইখানে আপনার বিজনেস টাইপটা উল্লেখ করে দিতে পারেন। আর বিজনেস নেম, আপনার যে ট্রেড লাইসেন্স আছে সেই ট্রেড লাইসেন্সেই আপনার বিজনেসের নামটা উল্লেখ করা আছে। প্রয়োজনে ওইখান থেকে আপনি আপনার বিজনেসের নামটা দেখে নিতে পারেন। তো আমি আমার এই করদাতার যে বিজনেস নেম সেই বিজনেস নেমটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। বিজনেস অ্যাড্রেস, এই বিজনেস অ্যাড্রেসটাও আপনি আপনার ট্রেড লাইসেন্সে পেয়ে যাবেন। সেইখান থেকে আপনি বিজনেস অ্যাড্রেসটা কপি করতে পারেন, বা আপনার যেহেতু নিজের ব্যবসা অবশ্যই জানা আছে আপনার ব্যবসার অ্যাড্রেস, সেই অনুযায়ী আপনি এখানে অ্যাড্রেসটা উল্লেখ করে দিবেন। এরপরে আমরা যদি নিচের দিকে আসি, ইনকাম সামারি। ইনকাম সামারিতে ৪ টা ঘর আছে। ১ম আছে সেলস, টার্নওভার বা রিসিপ্ট, তারপরে গ্রস প্রফিট, তারপরে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং অ্যান্ড আদার্স এক্সপেন্সেস, তারপরে নেট প্রফিট। তো আপনার ব্যবসার কত টাকা বছরে সেল হয়েছে সেটা আপনার অবশ্যই জানা আছে। আপনি আপনার সেলস লেজার থেকে আপনি সেই তথ্যটি এখানে উল্লেখ করে দিবেন। তো আমার এই ব্যবসায়ের যে টোটাল সেলসটা আছে আমি সেই সেলস এখানে উল্লেখ করে দিচ্ছি। এরপরে গ্রস প্রফিট, এই গ্রস প্রফিটের তথ্য আপনার জানা আছে। আপনি সেই অনুযায়ী এখানে গ্রস প্রফিটটা উল্লেখ করে দিবেন। এরপরে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং অ্যান্ড আদার্স এক্সপেন্সেস। এই তথ্য যদি আপনার জানা থাকে তাহলে সেই পরিমাণ এক্সপেন্সটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। অথবা যদি আপনি ওইভাবে খাতা কলম মেইনটেইন না করে থাকেন তাহলে আমার পরামর্শ থাকবে যে আপনার যে টোটাল গ্রস প্রফিট, এই গ্রস প্রফিটের ৩ ভাগের ১ ভাগ আপনি টোটাল খরচ হিসাবে ক্লেইম করতে পারেন। সেই ক্ষেত্রে আশা করা যায় যে আয়কর কর্তৃপক্ষ আপনার ফাইল অডিটের জন্য নির্বাচন করবেন না। আপনি যখন বিজনেস এক্সপেন্সটা উল্লেখ করে দিবেন সেই ক্ষেত্রে নেট প্রফিটটা অটোমেটিক্যালি এইখানে চলে আসবে। এরপরে আমাদের কাজ হচ্ছে ব্যালেন্স শিট সামারিতে তথ্যগুলো ইনপুট করা। তো ব্যালেন্স শিট সামারিতে তথ্যের জন্য আমাদেরকে প্রথমেই ওপেনিং ক্যাপিটালটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। আমার এই করদাতার এই ব্যবসাটি রানিং ব্যবসা এবং এর আগেও বিগত বছরে আমরা রিটার্ন জমা দিয়েছি। সেহেতু আমি আমার গত বছরের যে ক্লোজিং ক্যাপিটাল ছিল সেই ক্লোজিং ক্যাপিটাল এই বছরে আমার ওপেনিং ক্যাপিটাল। তো আমি গত বছরের যে ক্লোজিং ক্যাপিটাল সেইটা আমি ওপেনিং এর ঘরে এখানে লিখে দিচ্ছি। এরপরে উইথড্রল, এই বছরে যত টাকা এই ব্যবসায় ক্যাপিটাল থেকে উইথড্রল করা হয়েছে সেই পরিমাণটা আমি এখানে উল্লেখ করে দিলাম। ওনার সিকিউরিটি অ্যান্ড লায়াবিলিটিস পার্টস, এখন আমাদেরকে অ্যাসেটস পার্টসে ওনার ব্যবসায়ের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা উল্লেখ করে দিতে হবে। তো অ্যাসেটস পার্টসে প্রথমে আমি ইনভেন্টরিটা উল্লেখ করব। এই বছর শেষে ওনার যে ইনভেন্টরি ছিল সেই ইনভেন্টরি অ্যামাউন্টটা আমি উল্লেখ করে দিলাম। ওনার কিছু ফিক্সড অ্যাসেট আছে, যেমন একটা ব্যবসা প্রতিষ্ঠানে তো কিছু ফার্নিচার থাকে, সেই ফার্নিচার ফিক্সড অ্যামাউন্টটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। আর বাকি যে অ্যামাউন্টটা আছে, অর্থাৎ আমার এখানে যে ক্লোজিং ক্যাপিটাল আছে, এই ক্লোজিং ক্যাপিটাল থেকে আমার বর্তমান যে টোটাল অ্যাসেটস আছে, এই টোটাল অ্যাসেটস এ বিয়োগ করলে যে অ্যামাউন্টটা থাকবে এই অ্যামাউন্টটাই উনার ক্যাশ ইন হ্যান্ড এ আছে। তো আমি এটা হিসাব করে নিই কত টাকা আছে ক্যাশ ইন হ্যান্ড এ। তো হিসাব অনুযায়ী উনার বাকি টাকাটা ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংকে আছে। আর উনার যেহেতু অন্য কোনো আদার্স অ্যাসেট নাই, সেহেতু আমি এখানে 0 দিয়ে লিখে দিলাম। সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই মনে রাখতে হবে টোটাল অ্যাসেটস এবং টোটাল ক্লোজিং ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটিস সমান হবে। তো আমার এখানে টোটাল অ্যাসেটস এবং টোটাল ক্লোজিং অ্যান্ড লায়াবিলিটিস সমান আছে। আমার এখানে লায়াবিলিটিস নাই, আমি এখানে 0 লিখলাম। আর সবকিছু ঠিকঠাক থাকলে আমি এইখানে 7 কন্টিনিউ দিয়ে পরের ধাপে চলে যাব। 7 কন্টিনিউ দিয়ে পরের ধাপে আসার পরে এই করদাতার যে এক্সপেন্ডিচার আছে সেই এক্সপেন্ডিচারটাও এখানে উল্লেখ করতে হবে। এইখানে করদাতা অনুযায়ী তার এক্সপেন্ডিচার কম বেশি হয়ে থাকে। সেহেতু আমার এইখানে আমি যেই এক্সপেন্ডিচার পরিমাণটা উল্লেখ করব সেই পরিমাণটা আপনাদের ক্ষেত্রে হুবহু নাও মিলতে পারে। আপনি আপনাদের খরচটা এখানে উল্লেখ করে দিবেন। তবে অবশ্যই মনে রাখবেন যে আপনার আয় এবং ব্যয়ের ভিতরে যেন সামঞ্জস্য থাকে। আপনি যেই পরিমাণ আয় করলেন কিন্তু ব্যয় করলেন না, বা অতিরিক্ত ব্যয় করলেন এমন যেন
অসামঞ্জস্যতা না থাকে, আপনার আয় এবং ব্যয়ের ভিতরে অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে। তো আমি আয় এবং ব্যয়ের উপর সামঞ্জস্য রেখে আমি এখানে টোটাল এক্সপেন্ডিচার টা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। এরপরে আমরা আসবো অ্যাসেটস এবং লায়াবিলিটিস এর ফর্মে। এই অ্যাসেটস এবং লায়াবিলিটিস ফর্মে আসার পরে একদম শুরুতে আমাদের যে কাজটা হবে সেইটা হচ্ছে গত বছরে আমাদের যে টোটাল নেট ওয়েলথ এর পরিমাণ ছিল, সেই নেট ওয়েলথ এর পরিমাণটা এখানে লিপিবদ্ধ করা। তো সেইজন্য এই অ্যাসেটস এবং লায়াবিলিটিস এর ফর্মের মাঝামাঝি যখন আসবো বুঝতে পারা যাবে যে সেইখানে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার উল্লেখ করা আছে। এই নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এর ঘরে বিগত বছরের যে নেট ওয়েলথ এর পরিমাণ ছিল সেই পরিমাণটাই আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। এরপরে আমরা চলে যাব একটু উপরের দিকে। উপরের দিকে আসার পরে এই অ্যাসেটস এ ক্লিক করব। অ্যাসেটস এ ক্লিক করে উনার বিজনেস ক্যাপিটালটা এখানে উল্লেখ করে দিতে হবে। আর যদি এই করদাতার বিগত বছরের রিটার্ন যদি অনলাইনে দাখিল করা থাকতো, সেই ক্ষেত্রে আমরা এই ইম্পোর্ট অ্যান্ড অটোফিল এ ক্লিক করলেই বিগত বছরের সকল তথ্য অটোমেটিক্যালি এখানে আপডেট হয়ে যেত। যেহেতু আমার এই করদাতার আয়কর রিটার্ন গত বছর অনলাইনে দাখিল করা হয় নাই, সেহেতু আমাদেরকে এইখানে ওনার সকল তথ্য ম্যানুয়ালি ইনপুট করতে হচ্ছে। আমাদের এইখানে অ্যাসেটস এর বিজনেস ক্যাপিটাল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ২ নম্বর যে অপশনটা আছে বিজনেস ক্যাপিটাল আদার দ্যান ডিরেক্টর শেয়ার হোল্ডিংস ইন দ্য লিমিটেড কোম্পানিস, এইটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে বিজনেসের নামটা লিখতে হবে। টোটাল বিজনেস অ্যাসেটস এর পরিমাণ লিখতে হবে। বিজনেস লায়াবিলিটিস থাকলে লিখতে হবে। লিখলে অটোমেটিক্যালি বিজনেস ক্যাপিটালের পরিমাণটা এখানে চলে আসবে। তো আমাদের এই ব্যবসায় টোটাল বিজনেস অ্যাসেটস এর পরিমাণ কত সেইটা যদি না জানা থাকে সেই ক্ষেত্রে আমরা ইনকামে চলে যাব। ইনকামে যাওয়ার পরে আমরা যে ইনকাম ফর্মে যে তথ্য দিয়েছি, এই তথ্যের একটু নিচের দিকে যদি আসি, নিচের দিকে আসলে কিন্তু পেয়ে যাবো টোটাল অ্যাসেটস এর পরিমাণ। এই লেখাটা কপি করে আমরা অ্যাসেটস এবং লায়াবিলিটিস এ চলে যাব। যে এইখানে আবারও এই অ্যাসেট সিলেক্ট করে বিজনেস ক্যাপিটাল সিলেক্ট করব। তারপর আবার ২ নম্বর অপশনটা সিলেক্ট করব। করে আমরা এইখানে বিজনেস অ্যাসেটস এর পরিমাণটা উল্লেখ করে দেব। আর নেম অফ দ্যা বিজনেস এ উনার বিজনেস নামটা উল্লেখ করে দিব। উনার যেহেতু কোনো লায়াবিলিটিস নাই সেহেতু এখানে 0 থাকবে। উনার আর কোনো অ্যাসেটস নাই, শুধুমাত্র অর্নামেন্টস এবং আসবাবপত্র আছে। সেজন্য আমরা সরাসরি চলে যাব এই গোল্ড, ডায়মন্ড এই অপশনে। এই অপশনে সিলেক্ট করে দিয়ে উনার গোল্ডের পরিমাণটা আমরা এখানে উল্লেখ করে দেব। আর ফার্নিচার অপশনটা সিলেক্ট করে ফার্নিচার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেমের পরিমাণটা উল্লেখ করে দিতে হবে। আর কোনো সম্পদ থাকলে সেই সম্পদ বিবরণীতে যেয়ে তার সম্পদের পরিমাণটা উল্লেখ করে দিতে হবে। আমার এই করদাতার ক্ষেত্রে আর কোনো সম্পদ নাই। বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা আপনার ক্যাশ ইন হ্যান্ড এ লিখে উল্লেখ করে দিবেন। আচ্ছা, এইখানে আমার একটা সমস্যা হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের গত বছর নেট ওয়েলথ এর পরিমাণটা ছিল সেইটা উল্লেখ করার পরে সেভ না করাতে ওই অপশনটা আবার সেভ হয় নাই। সেজন্য আমরা এখানে নেট ওয়েলথ এর পরিমাণটা এখানে আরেকবার উল্লেখ করে দিব। এই নেট ওয়েলথ এর পরিমাণটা উল্লেখ করা দেওয়ার পরে একদম নিচের দিকে যদি যাই, আমি একটা ডিফারেন্স অ্যামাউন্ট পাচ্ছি। এই ডিফারেন্স অ্যামাউন্টটা অবশ্যই উনার ক্যাশ ইন হ্যান্ড এ আছে। তাই এই ডিফারেন্স অ্যামাউন্টটা সিলেক্ট করে নিয়ে আমরা উনার এই ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এ ক্লিক করে ক্যাশ ইন হ্যান্ড এ এই টাকাটা উল্লেখ করে দিব। এই টাকাটা উল্লেখ করার পরে আমরা যদি আবার একটু নিচের দিকে আসি, দেখুন এখন ডিফারেন্স 0 হয়ে গেছে। তার মানে হচ্ছে উনার অ্যাসেটস এর সকল তথ্যই ঠিকঠাকভাবে মিলে গেছে। তারপর আপনারা একবার ভালোভাবে চেক করে নিবেন যে সকল তথ্যগুলাই সঠিকভাবে আসছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে করদাতারা তাদের ইনকামের তথ্যগুলো সঠিকভাবে দিতে পারলেও এই বিজনেস ক্যাপিটালে এসে বা এই অ্যাসেটস এ এসে কিন্তু উনাদের তথ্যগুলো সঠিকভাবে ফিল আপ করা হয় না। তো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে পরের ধাপে চলে যাব। পরের ধাপে আসার পরে আমরা এই ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অপশনে আসার পরে একদম নিচে চলে যাই। এখন দেখুন দেখা যাচ্ছে যে উনার কত টাকা ট্যাক্স পেমেন্ট করতে হবে সেই পরিমাণটা এখানে দেখা যাচ্ছে। এর ভিতরে ট্রেড লাইসেন্সের বাবদে উনি অলরেডি ৳২,০০০ পরিশোধ করেছেন। এই ৳৩,০০০ টা আমরা অ্যাডজাস্ট করব। তো সেইজন্য আমরা একটু উপরের দিকে যাব। একটু উপরের দিকে গেলে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস পাবো। এই আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করব। এই ই-রিটার্ন লেজারে এসে ক্লেম সোর্স ট্যাক্স এ ক্লিক করব।
ক্লেম সোর্স ট্যাক্সে ক্লিক করার পরে আদার্স লেখা যে অপশনটা আছে এই আদার্স লেখা অপশনে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে পারপাস অফ পেমেন্টের যে অপশনটা আছে এই পারপাস অফ পেমেন্টের অপশনে ক্লিক করে আমরা এইখানে ট্রেড লাইসেন্সটা সিলেক্ট করে দিব। দেখুন এই যে এখানে লেখা আছে ট্রেড লাইসেন্স রিনিউয়াল সেকশন 131 এই অপশনটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ডিপোজিটিং অথরিটি অর্থাৎ যিনি এই ট্রেড লাইসেন্স টাকা জমা দিচ্ছেন তার নাম লিখতে হবে। এখানে ডিপোজিটিং অথরিটি হচ্ছে যে প্রতিষ্ঠানের পক্ষে হয়ে এই টাকাটা জমা দেওয়া হয়েছে অর্থাৎ এই করদাতার বিজনেস নেম বা করদাতার বিজনেস নেমটা আমরা এখানে উল্লেখ করে দিব। তারপরে চালান নম্বরটা উল্লেখ করে দিতে হবে। তারপরে চালান ডেট যেই ডেটে এই টাকাটা পেমেন্ট করা হয়েছে সেই ডেটটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। চালান অ্যামাউন্ট এবং ক্লেম অ্যামাউন্ট এই সকল তথ্যই আপনার আয়কর বাবদ আপনি যে চালান জমা দিয়েছিলেন সেই চালানের সকল তথ্যগুলো পেয়ে যাবেন এবং এখানে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ নামটা উল্লেখ করে দিতে হবে। সকল তথ্যগুলো সঠিকভাবে ফিল আপ করার পরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলেই এই চালানের তথ্য এই ই-রিটার্ন লেজারে আপডেট হয়ে যাবে। এখন যদি আমি আমার ই-রিটার্ন সিস্টেমে ফিরে যাই, এই গো টু ই-রিটার্ন এ ক্লিক করব। গো টু ই-রিটার্ন এ ক্লিক করার পরে আমরা যদি একদম নিচে চলে আসি, নিচে চলে আসলে দেখুন আমাদের এখানে দেখা যাচ্ছে যে টোটাল পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে ৪,৯২৫ টাকা। এর ভিতরে পেমেন্ট করা হয়েছে ২,০০০ টাকা। অর্থাৎ এই ট্রেড লাইসেন্স রিনিউয়ালের সময় যে পেমেন্টটা করা হয়েছিল, সেই পেমেন্টের টাকাটা আমরা এখানে আপডেট করে দিয়েছি। এখন এই করদাতাকে আরো বাকি ২,৯২৫ টাকা পরিশোধ করতে হবে। করদাতারা চাইলে এখানে পে নাও তে ক্লিক করে সরাসরি এই টাকাটা অনলাইনেই পেমেন্ট করতে পারেন অথবা তারা চালানের মাধ্যমে এই টাকাটা পরিশোধ করতে পারেন। আর যদি চালানের মাধ্যমে পরিশোধ করেন তখন একইভাবে এই রিটার্ন লেজারে যে এই চালানের অ্যামাউন্টটা আপডেট করে দিবেন। আর যদি এইখানে অনলাইনে সরাসরি পে নাও তে ক্লিক করে আপনি চালানের অ্যামাউন্টটা পেমেন্ট করে দেন, সেই ক্ষেত্রে এইখানে সরাসরি ওই পেমেন্টটা এই রিটার্ন সিস্টেমের সাথে আপডেট হয়ে যাবে। তারপরে এই প্রসিড টু অনলাইনে ক্লিক করে এই রিটার্নটা সাবমিট করা যাবে। তো রিটার্ন সাবমিট করার আগে অবশ্যই ভালোভাবে প্রত্যেকটা তথ্যগুলো রিভিউ করে নিবেন যে কোথাও কোনো ভুল আছে কিনা বা কোনো অসামঞ্জস্যতা আছে কিনা। যদি ভুল থাকে বা অসামঞ্জস্যতা থাকে, যদি আপনার কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে আপনি একজন অভিজ্ঞ আয়কর আইনজীবীর সাথে পরামর্শ করে নিবেন। তারপরে আপনারা এই রিটার্নটি সাবমিট করবেন। আর যেহেতু ব্যবসার ধরন ভিন্ন, ভিন্ন হয়ে থাকে, আয়ের ব্যয়ের ধরন ভিন্ন হয়ে থাকে, তাই আমি এই আজকের ভিডিওতে যেইভাবে দেখালাম এর কিছু, কিছু ক্ষেত্রে আপনাদের সাথে মিল নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা কোনো অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে আপনাদের রিটার্নটা সাবমিট করবেন। তো আজকে এই পর্যন্তই। এই রিটার্ন সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্টই পড়ি এবং চেষ্টা করি যে প্রত্যেকটা কমেন্টেরই উত্তর দিতে। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের পরিচিত মানুষের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।